গাজা সিটিতে ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে হামাস। হামলার কারণে জিম্মিদের জীবন হুমকিতে পড়ায় এই আহ্বান জানিয়েছে তারা। একই দিন মধ্যপ্রাচ্য সংকট সমাধানে বিশেষ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবারও শহরটির একাধিক হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। এ নিয়ে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৬,০০০ ছাড়িয়ে গেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গাজার সবচেয়ে বড় মেডিকেল কমপ্লেক্স আল শিফা হাসপাতালে রবিবার ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। বহু মানুষ হতাহত হন এই হামলায়। সেখানে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ শতাধিক রোগীও পালাতে বাধ্য হয়েছে। একই দিন গাজা সিটির আরেক হাসপাতাল আল হেলিউয়েও ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এতে হাসপাতালটির একটি ব্লক ধসে পড়ে। সেখানে রোগী, চিকিৎসক, নার্স সহ ৯০ জনের বেশি আটকা পড়েছেন। হামলার পরও ইসরায়েলি সেনারা হাসপাতালটিতে ঢোকার এবং বের হওয়ার পথ ট্যাঙ্ক দিয়ে ঘিরে রাখে। গাজা সিটি দখলে স্থল অভিযান জোরদার করায় সেখানে থাকা জিম্মিদের জীবন হুমকির মুখে পড়েছে এমন দাবি করে গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজা সিটির সাবরা আর তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনাদের তীব্র হামলার পর তাদের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওমরি মিরান ও মাতান আর্নগেস্ট নামে ২ ইসরায়েলি জিম্মির দায়িত্বে ছিলেন ওই যোদ্ধারা। এ অবস্থায় ওই বন্দীদের উদ্ধার করতে অবিলম্বে গাজা সিটির ৮ নম্বর রোড থেকে দক্ষিণে সরে গিয়ে ২৪ ঘন্টার জন্য সব ধরনের বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে হামাস। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউস সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট সমাধানে বিশেষ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, এই প্রথমবারের মতো সবাই একটি প্রস্তাবে একমত হয়েছে এবং এটি সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। যদিও হামাসের রাজনৈতিক শাখা জানিয়েছে, কাতার বা মিশরের পক্ষ থেকে এখনো কোনো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তারা পায়নি। সৃষ্টি ঘটক, ৭১। মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার বাহমান জবি আসল নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের নিজস্ব সংবাদ মাধ্যম মিজান জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ইরানে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর ছিলেন। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তিকে সহযোগিতায় রাজি করানোর মাধ্যমে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান লক্ষ্য ছিল সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেস সংগ্রহ করা এবং ইরানের ডেটা সেন্টারে নিরাপত্তা ভাঙ্গন সৃষ্টি করা। এর পাশাপাশি তারা অন্যান্য লক্ষ্য অনুসরণ করছিল, যার মধ্যে ছিল ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ সম্পর্কে তথ্য সংগ্রহ। বিচার বিভাগ জানিয়েছে, সুপ্রিম কোর্ট আসামির আপিল খারিজ করে দিয়েছে এবং মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে। এ নিয়ে গত কয়েক মাসে ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। জেন জিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পদত্যাগের দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সবাইকে পেনশন ব্যবস্থায় বাধ্যতামূলক অংশ নেওয়ার জেরে শুরু হয় এই আন্দোলন। ২০২২ সালে পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন দিনা বলুয়ার্তে। সামরিক বাহিনীকে ব্যবহার করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, চাঁদাবাজি, সহিংসতা সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে। সম্প্রতি নিজের বেতন দ্বিগুণ বাড়িয়েছেন ৬৩ বছর বয়সী প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। তার জনপ্রিয়তা ঠেকেছে মাত্র ২.৫%। জেন জিদের ডাকা এই বিক্ষোভে যোগ দেয় বিরোধী দল সহ সাধারণ মানুষ। দেশটির সরকার এবং সংসদের ওপর দীর্ঘদিনের ক্ষোভ এখন বড় আন্দোলনের রূপ নিয়েছে। টাইফুন বুয়ালুয়ের তাণ্ডবে ভিয়েতনামে মারা গেছেন ৬ জন, নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় সময় সোমবার রাত ১:৩০টায় উত্তর মধ্য ভিয়েতনামের হাতিন প্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে টাইফুনটি। টাইফুনের আঘাতে প্রবল বাতাস এবং বৃষ্টি হয়। এর আগে টাইফুনের সতর্কতায় রবিবার বিভিন্ন বিমানবন্দর বন্ধ করে ভিয়েতনাম সরকার। নিরাপদে সরিয়ে নেওয়া হয় কয়েক হাজার মানুষকে। বন্দরে ফিরিয়ে আনা হয় সব মাছ ধরার জাহাজকে। ভিয়েতনামি কর্তৃপক্ষের মতে এখনো পর্যন্ত অনেক ক্ষতিগ্রস্ত অঞ্চল বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে সঠিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং চলমান ত্রাণ প্রচেষ্টা করা অনেক কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। মিশিগানের শহরতলি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক
টাউনশিপের ল্যাটার ডে সেন্ট জেসাস স্ক্র্যাচ চার্চে এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। গির্জা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল 10:25 প্রার্থনা সভায় শত শত মানুষ উপস্থিত থাকার সময় বন্দুকধারী গাড়ি চালিয়ে ভবনের ভেতর ঢুকে পড়ে। এ সময় ওই ব্যক্তি গুলি চালায় এবং আগুন ধরিয়ে দেয়। ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 41 জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে 18 জন নারী, 13 জন পুরুষ, 10 জন শিশু রয়েছে। এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার 24 ঘন্টা পরও বিজয়ের দল টিভিকে কোনো নেতাকে দেখা যায়নি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পাশে বা নিহতদের পরিবারের কাছে। বিজয় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে 20 লাখ রুপি ও আহতদের 2 লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে চতুর্থ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার এক্সপো অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তোফাজ্জল লিটন। নানা দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, নীতি নির্ধারক ও চেম্বার্স অব কমার্সের প্রতিনিধিদের পদচারণায় মুখর নিউ ইয়র্কের অভিজাত হোটেলের 3টি বলরুম। নিউ ইয়র্ক চতুর্থ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ 222টির মতো স্টল হয়েছে। পৃথিবীর নানান দেশ থেকে প্রায় 10টি দেশের প্রতিনিধি এবং স্টলগুলোর মধ্যে উপচে পড়া ভিড় ছিল এবং আমেরিকার মূলধারার সাথে বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপরে 60টির উপরে সেমিনার ছিল। বাংলাদেশের পোশাক শিল্প, তথ্য প্রযুক্তি এবং পাটজাত পণ্য গুরুত্ব পেয়েছে এই আয়োজনে। এক্সপোতে যুক্তরাষ্ট্রের 2 শতাধিক স্টল সহ ছিল বাংলাদেশ থেকে আগত ব্যবসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা। আমাদের ইয়ার্ন অ্যান্ড কটন বিজনেস আছে, সো আমার কাছে মনে হয়েছে যদি এক্সপোতে এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, সো আমি আমার যেই ভিশন, আমি সেই ভিশনটা আসলে কমপ্লিট করার জন্য এসেছি, যেন আমি নতুন কিছু ক্রিয়েট করতে পারি। প্রথমবারের মতো ইটালি, জার্মান, ফ্রান্স, ইউকে এবং পোল্যান্ডের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। সেই অংশগ্রহণে আমরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে একটি সুন্দর সম্পর্ক স্থাপিত হয়েছে। এমন আয়োজনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হবে বলে মনে করেন বাংলাদেশি অভিবাসীরা। অনেক চেম্বার অফ কমার্সের ইউরোপ থেকে অনেক লোকজন আসছে, যেটা বাংলাদেশে আমেরিকান এবং ইউরোপ মিলে আমরা চেম্বার অফ কমার্স একসাথে বাংলাদেশের সহায়তা করার চেষ্টা করব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি ব্যবসায়ী এবং উদ্যোক্তারা সুনাম অর্জন করবেন, সেই প্রত্যাশা যুক্তরাষ্ট্র অভিবাসীদের। তোফাজ্জল লিটন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দুই দেশের অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসীদের গৌরব এবং উদ্ভাবনকে উপস্থাপন করা হয়। এই বিষয়ে কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের একের পর এক গানে উপভোগ্য হয়ে ওঠে ব্র্যান্ডিং বাংলাদেশের এ অনুষ্ঠান। ছুটির দিন থাকায় রাজধানী কুয়ালালামপুর ও এর আশপাশের প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ আয়োজনে। এক্সপাট্রিয়েটদের সকল ধরনের মানুষের অংশগ্রহণে যদি এরকম ব্র্যান্ডিং বাংলাদেশের অনুষ্ঠান আমরা করতে পারি, তাহলে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে। এই ধরনের প্রোগ্রাম যদি আরো বেশি চালু থাকে, তাহলে মালয়েশিয়াতে আমাদের সম্মান আরো বেশি বৃদ্ধি পাবে। একটুকু বাংলাদেশ, যেখানে আমরা দেশীয় ফুড থেকে শুরু করে দেশীয় পোশাক, দেশীয় অলংকার সবকিছু ছোঁয়া পাচ্ছি। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের আয়োজনে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সের এই অনুষ্ঠানের মাধ্যমে দুদেশের অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসীদের গৌরব ও উদ্ভাবনকে সবার সামনে উপস্থাপন করা হয়। এই আয়োজনে যোগ দিয়ে মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের প্রশংসায় ভাসান জোহর রাজ্যের রাজকন্যা। অনুষ্ঠানে প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিদেশের মাটিতে দেশীয় আমেজে এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা। দেশের প্রতি যে একটা টান, দেশীয় প্রোডাক্টের প্রতি যে একটা মায়া, তো এটা আমাদের মধ্যে সবসময় অনুভূত হয়। ব্র্যান্ডিং বাংলাদেশের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের দোতলায় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা প্রকৌশলী বাদলুর রহমান খান সহ অনেকে। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর নিয়ে কাল সকাল আবারও হাজির হবে সকাল 9:30টায় বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।